দেখুন, একটা সফরে অনেক অনেক ধরনের ইস্যুজ আছে, যে ইস্যুগুলো আমরা জানি যে দ্বিপাক্ষিক যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে এগুলোর একটা প্রভাব থাকে। যেমন চীনের সঙ্গে যখন আমরা দ্বিপাক্ষিক আলোচনা করি তখন যে বিষয়গুলো গুরুত্ব পায়, হয়তো ভারতের সঙ্গে তার আরো কিছু বিষয় এখানে যুক্ত হয়, পানি থেকে শুরু করে অন্যান্য কিছু বিষয় আছে। তো ফলে এটা এটা মূলত দ্বিপাক্ষিক বিষয়গুলোই আসলে আমি মনে করি বাংলাদেশের সঙ্গে চীনের বা ভারতের যে এই শীর্ষ বৈঠক কিংবা উচ্চ পর্যায়ের যে বৈঠকগুলো হয় সেখানে সেটা ম্যাটার করে। তার সঙ্গে নিশ্চয়ই আমরা যেহেতু একটা ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ডে আছি, একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এবং আমরা বর্তমান বিশ্বে যে ভূ রাজনৈতিক বাস্তবতা ক্রমাগত সেটি আরো জটিল হচ্ছে, সেই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই আঞ্চলিক বা আন্তর্জাতিক বিষয়গুলোর একটা প্রভাব থাকে। কিন্তু আপনি যে দুটো বিষয়ের কথা বলেছেন সেটি তো আসলে এই শুধু এই দুটো বিষয় করে আরো অনেক বিষয় কিন্তু বাংলাদেশের নিজস্ব অবস্থান আছে, সেই অবস্থান অনুযায়ী বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণ অতীতেও করেছে এবং এখনো সেটি করছে। কারণ রেল ট্রানজিট কিংবা আপনার নৌ ট্রানজিট তিস্তা কিংবা তিস্তা পরিকল্পনা, জি। তিস্তা। তিস্তা পরিকল্পনা, এগুলো তো আপনার ধরেন তিস্তার বিষয়টা সাম্প্রতিক, কিন্তু ট্রানজিটের বিষয়টা তো অনেক পুরনো। কারণ আমরা জানি যে ট্রানজিট নিয়ে অনেক অনেক ডিবেট ছিল 2009, 10, 11 সালের দিকে। তারপরে আস্তে আস্তে আমরা লক্ষ্য করেছি যে ট্রানজিটের বিষয়টা তো আসলে একটা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাস্তবতা। তো সেদিক থেকে নিশ্চয়ই রেল যোগাযোগ সেই ট্রানজিটের এই অংশ বা কানেক্টিভিটির একটা যে লার্জার যে ডাইমেনশন তারই অংশ। তিস্তার বিষয়টা এটি তো গণমাধ্যমে এসছে এবং সেটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একসময় এই তিস্তার যে প্রকল্প বাংলাদেশের ভিতরে সেটি নিয়ে চীনের আগ্রহ ছিল। হয়তো চীনের এখনো আগ্রহ আছে। পরবর্তীতে ভারত সেখানে যুক্ত হয়েছে, এবং যদি আরো অন্য কোনো দেশ যুক্ত হয়, যদি নেদারল্যান্ডস বলে যে না, আমরাও এই ধরনের প্রকল্পেতে অংশ নিতে পারি, ফলে বাংলাদেশের সামনে অপশন বাড়ছে। তো ফলে ওই অপশনের জায়গা থেকে বাংলাদেশ তার নিজস্ব যে একদিকে আমাদের যে মানে আমরা বলবো যে যে এটার যে ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক যে কনসিডারেশনস, একই সঙ্গে না, আপনার কূটনৈতিক এবং ভূরাজনৈতিক বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশ হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না, এই করবে। যে অধ্যাপক দেলোয়ার হোসেন স্যার, যে অপশন বাড়ছে সেই প্রসঙ্গটি যে আপনি বললেন, এই অপশনটা আবার বাংলাদেশের সামনে নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে কিনা বা করছে কিনা? না, চ্যালেঞ্জ তো সবসময় থাকবে। আপনি এই যে গত 10-15 বছরে বা আরো বেশি সময় যদি আমি পেছনে যাই, যে কোনো ধরনের কূটনৈতিক সাফল্য অর্জনের যে বিষয়টি, এটি তো সহজ না, এখানে চ্যালেঞ্জ থাকবে। আজকে আপনার বাংলাদেশের যে কতগুলো প্রকল্প যেটা আমরা অলরেডি বাস্তবায়ন করেছি, পদ্মা সেতু থেকে শুরু করে, এগুলোর মধ্যে চ্যালেঞ্জ ছিল। আপনি মাতারবাড়ি যে চীনের আর জাপানের সহায়তায় যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট হচ্ছে, কিংবা চীন কর্ণফুলী যে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল নির্মাণ থেকে শুরু করে সব জায়গাতেই চ্যালেঞ্জ ছিল, এবং এখানেও চ্যালেঞ্জ স্বাভাবিকভাবেই আপনার আমরা হয়তো দেখবো। কিন্তু এই চ্যালেঞ্জটি খুবই স্বাভাবিক, কারণ যখন আপনার আপনার কোনো মেগা প্রজেক্টের সঙ্গে বা কোনো অর্থনৈতিক প্রকল্পের সঙ্গে আমরা যখন বহির্বিশ্বের সহায়তা আশা করি, তখন সেখানে আহ, একদিকে পশ্চিমা বিশ্বের অর্থায়নের কতগুলো সোর্স আছে। যেমন দ্বিপাক্ষিকভাবে আমরা ওই দেশগুলো হুম। যেমন আগে এগিয়ে আসতো, এখন তারা ততটা আসে না। এখন আমরা ওয়ার্ল্ড ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদেরকে দেখি। অন্যদিকে এখন ভারত বা চীন কিংবা জাপান আসছে। ফলে এই এই অপশন গুলোর মধ্যে কোনটা আমাদের জন্য সুইটেবল, বিভিন্ন দিক বিবেচনা করে। কারণ একটা বিষয় মনে রাখতে হবে যে এই এই অর্থনৈতিক সিদ্ধান্তগুলো কিন্তু পিওরলি সবসময় অর্থনৈতিক বিবেচনায় করা যায় না, এবং এখানে একটা পলিটিক্যাল ইকোনমির হুম। পার্সপেক্টিভ আছে, এবং সেখানে একটা আন্তর্জাতিক রাজনীতির একটা বিষয় আছে। ফলে আপনি আহ, একেবারে রেল লাইনের মতো চলা সম্ভব নয়, এখানে অনেক ধরনের প্যারাডক্স কাজ করে। এবং সেইগুলো বিবেচনা করেই কিন্তু আমরা যে সিদ্ধান্তগুলো অতীতে নিয়েছি এগুলো কিন্তু অনেক ফলপ্রসূ হয়েছে। এবং একটা সময় ছিল, এটা আমি একটু বলতে চাই, যে 80-এর দশকে আপনার যখন আমরা ফরেন এইডের জন্য মানে মুখাপেক্ষী ছিলাম, যে আমাদের দেশের সামরিক শাসকরা যখন ক্ষমতায় ছিল, বিশেষ করে হুম। ওই 70-এর মাঝামাঝি থেকে শুরু করে দশকের, তারা কিন্তু ওই পশ্চিমের দিকে তাকিয়ে থাকতো। তো হুম। এখন পশ্চিম কি, পশ্চিমের সেই ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা সেই সময় যে ডিএসসি দেশগুলো, তারা সহায়তা করতো, তখন কিন্তু আর আপনার কোনো অপশন ছিল না। তো তারা যেই শর্তে তারা ঋণ দিয়েছে, আমরা একসময় আমরা বলতাম যে ওয়ার্ল্ড ব্যাংক তাদের স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম বা পলিসির মাধ্যমে কিভাবে রিসিপিয়েন্ট দেশগুলোর যে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা, তাদের এমনকি অনেক দেশ আফ্রিকাতে দুর্ভিক্ষের কারণও হয়েছিল এই সমস্ত প্রোগ্রাম। এবং পরবর্তীতে মিডল ইস্ট থেকে আমরা কিছুটা
পেট্রো ডলার সেটাও রেমিটেন্স বা অন্যভাবে সেটা এসছে। তো এখন আমরা 90-এর দশক থেকে আস্তে আস্তে আমরা এখন লক্ষ্য করছি যে এখানে জাপান এগিয়ে এসছে। হুম। জাপানের পরে এখন পরবর্তীতে আমরা দেখলাম যে জি। থার্ড জেনারেশনের চীন এগিয়ে এসছে, চীনের পরে ভারত আসছে। ফলে এই যে একটা আপনার ডাইভার্সিফিকেশন অফ সোর্সেস, সেটা শুধু সাহায্যের ক্ষেত্রে না, আপনার বাণিজ্যের ক্ষেত্রে 2001 বা 2002 এর আগে আপনার ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যের যে পরিমাণ ছিল, পরবর্তীতে দেখা গেল যে চীনের সঙ্গে আমাদের বাণিজ্য খুবই কম ছিল এক সময়। সেই বাণিজ্য বাড়তে বাড়তে এখন চীন আমাদের শুধু 1 নম্বর মানে বাণিজ্যিক অংশীদার নয়, বিপুল মানে বলা যায় যে 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 পরিমাণ বাণিজ্য চীনের সঙ্গে আমাদের হয়, এবং সেটা যদি ভারতের সঙ্গে কম্পেয়ার করি, ভারতের প্রায় দ্বিগুণ। তো অথচ ভারত আমাদের সেকেন্ড লার্জেস্ট ট্রেড পার্টনার। তো এই এই বিষয়গুলো কিন্তু আপনার এই সক্ষমতার যে জায়গা তৈরি হয়েছে, যে কারণে আমরা বলছি একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে বাস করছি, এবং এই মাল্টিপোলারিটির কারণেই কিন্তু এই চ্যালেঞ্জগুলো, তো এই চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের না শুধু, এখানে ভিয়েতনাম চ্যালেঞ্জ মোকাবেলা করছে। কিছুদিন আগে ভিয়েতনামে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সফর করেছে। এই গত বছর সেখানে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সফর করে। তাহলে তাহলে ভিয়েতনাম কিভাবে তার কূটনীতি পরিচালনা করছে। আমরা মালদ্বীপ, আমাদের দক্ষিণ এশিয়ার একটি একটি ছোট আইল্যান্ড রাষ্ট্র, সেখানেও আমরা দেখেছি না, কিভাবে সেখানে সেখানে একটি তর্ক বিতর্ক অথবা এই ধরনের একটা মতবাদ আছে অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন স্যার। সেটি হচ্ছে যে ভিয়েতনামের প্রসঙ্গে অন্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্যের যে প্রশ্ন, সেই জায়গাটিতে তারা অনেকটাই খুব একেবারে একত্রিত হয়ে তাদের লড়াই করার একটা উদাহরণ কিন্তু আছে। আমাদের এখানে সেটি কিন্তু অনেকটাই একটু ঢিলেঢালা। অনেকটাই ঢিলেঢালা, যে কারণে আমরা অনেক সময় বিভ্রান্তি কিংবা অনেক সহজ বিষয়গুলোকে অনেক জটিল করে উপস্থাপন করি, এবং জি। এক ধরনের বিরোধিতার রাজনীতি আমরা কূটনীতির ক্ষেত্রে দেখতে